elections must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে। তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোন রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে হিম বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। ডক্টর ইউনূস যদি এটা ভরসা করে থাকেন আমেরিকা ওনার সাথে আছে, তো ভুল। তাহলে তো ওবামা বাঁচাতেন, ওবামা ক্ষমতা নাই। বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান। প্রিয় ভাইয়েরা, দাঁড়িপাল্লায় যে ভেজাল আছে এই কথাটি যে কালকে আলাপ শুরু করেছি, আজকে তার প্রমাণ দিয়ে গেলাম রাজাকারের সংখ্যা নিয়ে। বিডি ফ্যাক্ট চেক, দ্য ডিসেন্ট সহ অনেকগুলো গণমাধ্যমে ক্রস চেক করা হয়েছে যে এই ব্যাখ্যা জামাত দিচ্ছে তা কোনো গণমাধ্যমে আসেনি। জামাত শিবির কোনো গণমাধ্যমে দেখাতে পারবে না, কারণ এটা পুরোপুরি একটা মিথ্যা প্রপাগান্ডা। আপনি যে বললেন যে শেখ হাসিনা অসম হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই। আপনি তো অবৈধ কোর্টটাকে বৈধতা ঘোষণা দেওয়াচ্ছেন ভাবে আড়ালে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই সেই জেরাই খান পান। তো চলেন একটু ভিডিওটা শুনি যে উনি কিভাবে বলছেন আমাদেরকে যে পারলে ঠেকাও, আইসিটি যদি অবৈধ হয় পারলে ঠেকাও। শুনেন ভিডিওটা। আপনি যে বললেন যে শেখ হাসিনা অসম হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই। এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগত ভাবে মানবিক দৃষ্টিতে কাজটা করছেন, আপনি তো অবৈধ কোর্টটাকে বৈধতা ঘোষণা দেওয়াচ্ছেন ভাবে আড়ালে। এক দৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে। আমরা কিভাবে ঠেকাবো? আপনারা যদি কি এটাকে বৈধ করেন, একটা অবৈধ সরকারকে বৈধতা দেন, আমাদের তো এখানে শক্তি নাই। আর আমরা বলতে পারবো শুধু, আমাদের বলা পর্যন্তই আমাদের কাজ। এখন আপনি যেটা করছেন আপনার দৃষ্টিতে সঠিক, অন্য কারো দৃষ্টিতে সঠিক না, সেটাই। হ্যাঁ, জি স্যার। তো এইটার ভবিষ্যৎ কি হইতে পারে স্যার, যদি একটু বলতেন। দেখো খুব বেশি দেরি নাই, দেখো। তাহলে এর আগে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো আদালতে, তখন তো আপনার তাহলে দাঁড়ানো উচিত ছিল। সবকে আমি তোমার সাথে আলাপ করবো। না না, আপনার ইচ্ছা, আপনি বললে বলবেন, না বললে নেই সমস্যা। তো কাউকে বলি না, যে আমার সাথে বলতে আসে তাকে আমি বলতে সামনাসামনি আসে। আমি তো আপনাকে দাওয়াত দিলাম, অনলাইনে আসেন, সামনাসামনি কথা বলুন। অনলাইনে তো আমি যাবো না। ঠিক আছে, ঠিক আছে। শুনলেন তো ভিডিওটা, কি বুঝলেন? এই ভিডিওটাতে আপনি যা শুনলেন তা সত্য ঘটনা। এবং আপনাকে প্রথমে যেই ছবিটা দেখেছেন, মানে জেড খান পান্নার ছবি দিয়ে, এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং, সরাসরি র ভিডিওটা শোনালাম, যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে স্যারের নাম্বার লেখা ছিল, এটাও দেখলেন। যে মহিলা কণ্ঠটা সেটাও আমাদের। তাহলে ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পারছেন? শুনুন, দেখুন, বুঝুন এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেড খান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি। এই জেড খান পান্না এখন অনেকে বলছেন যে না, উনি তো ওই সেনাবাহিনীর যে 25 জন আছেন ওনাদের পক্ষের আইনজীবী হবেন, এই সেই হবেন। আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন। শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে? শেখ হাসিনা কি ওনাকে বলেছে যে স্যার আমি খুব ভয়ে ভীত, আমারে বাঁচান? এটা তো বলে নাই। তাহলে উনি কেন শেখ হাসিনাকে? আর উনি রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্র নিযুক্ত। তাহলে রাষ্ট্র যে ফাইলপত্র দিবে, রাষ্ট্র এই ধরনের যেসব ফাইলগুলো দিবে সেগুলো নিয়ে উনি লড়াই করবেন। উনি তো নতুন কোনো ফাইলপত্র আনতে পারবেন না। তার মানে এখন যে আছে আইসিটি কোর্টের এখন যে প্রধান আপনার সরকার পক্ষের আইনজীবী, তার আন্ডারে উনি চাকরি করবেন এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে। স্যার কি যা বলতে পারবেন যে আমি কোরআনে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না, 1 ইঞ্চিও মিথ্যা বলিব না, আপনার এই আইসিটি কোড ভুয়া, এটা বলবেন? আপনাদের এই আইন ভুয়া, আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া, আপনারা যেভাবে ফাঁসি দিয়েছেন এগুলা আইনের দায়রায় পড়ে না, এই কথা কি উনি বলতে পারবেন? সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে আপনার এবি পার্টির যে সভাপতি, এবি পার্টির সভাপতি ফুয়াদ সেক্রেটারি, সভাপতির নামটা ভুলে গেছি, কি মঞ্জুর বা কিছু একটা এরকম নাম। গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন
যে জেডাই খান পান্না প্রথম থেকেই চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য আইসিসি ট্রাইব্যুনালের, এবং উনি হইতে পারেন নাই বিদায়, যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এই সেই বলা মানে ফুটেজ খাওয়ার জন্য উনি এসব করেছিলেন। এখন উনি আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, এখন আর বলবেন না। তো এই এবি পার্টির ওই লোক যে কিনা একসময় শিবির করতেন, পরে বহিষ্কার পরে আবার এবি পার্টি করলেন, এটা শিবিরের ভিডিও। ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে, কে কি হইতেছে, কে কিভাবে হচ্ছে, এটা ওরা জানে। সেই ভদ্রলোকের সরাসরি আছে, কি আছে, আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা, যেটা টক শোতে ওপেন এয়ার শোতে বলেছেন যে জেডাই খান পান্না কি হইতে চাইছে। সব বিচার বিশ্লেষণ করুন, এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে। এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে। তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোন রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না। এই জন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এতিম বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত ভারতে সার্জিও গর দিল্লিতে এমন কিছু কথা বলেছেন যেটা হুট করে মগজে ধরবে না, কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঠিকই তার দিল্লি সফরকালে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং তীব্র চাপ অনুভব করেছেন। দিল্লি বৈঠকে এমন কি হয়েছে, কেন মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ যোগ দিয়েছিলেন খলিল দোভাল দ্বিপাক্ষিক বৈঠকের দ্বিতীয় পর্যায়ে? দোভাল নিশ্চয়ই এই হঠাৎ আগমনের কথা জানতেন, সার্জিও গরের আগমনের কথা, কিন্তু আমাদের উপদেষ্টা খলিল কি তা জানতেন? মনে হয় না। এই বৈঠকেই সার্জিও গরের কথা শুনে কি মনে হলো না যে আমেরিকা বাংলাদেশকে এতিম বানিয়ে দিল? খুলে বলি, সার্জিও গরকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর পেছনে ট্রাম্পের একটা চিন্তাই কাজ করেছে, এটা আমরা ইতিমধ্যে শুনেছি আরো কয়েকদিন আগেই। তা হলো ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব কমাতে হবে, এবং ভারতকে খুশি করতে তার রাষ্ট্রদূতকেও টিপস দিলেন। কি দিলেন? ভারত যেভাবে চায় সেভাবে এই অঞ্চলের কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে, মানে ভারতের পাশে দাঁড়াতে। এর ফলাফল দেখা গেল দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে। আচমকা সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ে হাজির হয়েছেন সার্জিও গর সহ আরো কয়েকজন টপ লেভেল মার্কিন কর্মকর্তা। ফলে বৈঠকটি হয়ে উঠল বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম, এবং মোটামুটি বেকায়দায় পড়লেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে। তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোন রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না। বাংলাদেশ এই অঞ্চলে ভারতের নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি তৈরি করলে আমেরিকা তা মেনে নেবে না, এবং বাংলাদেশ আমেরিকার স্বল্প সমর্থনটুকু হারাবে। দর্শক খেয়াল করবেন, স্বল্প সমর্থনটুকু হারাবে। সন্দেহ নেই আমেরিকার এই বয়ান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভীষণ চাপে ফেলেছে, যার প্রমাণ মেলে এরপর দিন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে 20 নভেম্বর, যেখানে মিস্টার খলিল অবলীলায় স্বীকার করেছেন বাংলাদেশও বিভিন্ন সময় জঙ্গিবাদের শিকার হয়েছে। অনেক জঙ্গিকে এর কারণে জেলে পাঠানো হয়েছে, যদিও এই ভাষ্যটা ছিল অসত্য, কারণ ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য, বলা যায় প্রায় সব জঙ্গিকে কারাগার থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দেশে জঙ্গি গোষ্ঠী নেই, স্বরাষ্ট্র উপদেষ্টাও একাধিকবারই কথা বলেছেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সূত্র জানায় মিস্টার খলিল এমন প্রতিশ্রুতিও দেন যে বাংলাদেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে কোন জঙ্গি কার্যক্রম চলতে দেবে না। এক কথায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অনেক খবর ভারতীয় মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরেই প্রকাশিত হচ্ছে। এর কতটা সত্য, কতটা মিথ্যা তা বলতে পারবে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কারণ ভারত দাবি করছে তাদের হাতে অনেক তথ্য প্রমাণ রয়েছে। আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারতের যে সেনা গোয়েন্দা দল বাংলাদেশে এসেছিলেন, তারা স্যাটেলাইটে তোলা অনেক ছবি, অনেক তথ্যপত্র বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে। একইভাবে দিল্লি সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যে ডোসিয়ার হস্তান্তর করেছেন মিস্টার দোভাল, সেখানেও এ সংক্রান্ত সার্বিক রিপোর্ট, অসংখ্য স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ সন্নিবেশিত রয়েছে বলে জানা গেছে। এই ডোসিয়ার মার্কিনীদের নজরেও এসেছে, এবং সে কারণেই মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করেছেন বলে জানা গেছে। তিনি বলেছেন কোন জঙ্গি গোষ্ঠী বা কোন গোয়েন্দা সংস্থা এবং আইএসআই কে মিল করা হয়েছে বলেই সূত্র জানাচ্ছে।
যেন কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ না পায় এবং এই ধরনের কোনো অপকর্ম করতে না পারে। মার্কিন প্রতিনিধি দলের ভাষ্য ছিল খুব স্পষ্ট, এই অঞ্চলে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে কিছু হলে আমেরিকা চুপ করে থাকবে না। এটি হলো স্পষ্ট বার্তা। তার মানে কি? মানে হচ্ছে ভারত এখন এই অঞ্চলের আমেরিকার প্রিয় সন্তান। বাংলাদেশ অগ্রাধিকার তালিকা থেকে অনেক নিচে নেমে গেছে, এটি বোঝা যাচ্ছে। এই জন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এতিম বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। আসলে সবই রাজনীতি, এবং এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই তো কিছুদিন আগেও টেরিফ নিয়ে যে ভারত ও আমেরিকা প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল, মিস্টার মোদীর বিচক্ষণ নীরবতায় এবং প্রয়োজনীয় বিকল্প উদ্ভাবনের ফলে সেই আমেরিকাই আবার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছে, মনোযোগী হয়েছে। ভারত আমেরিকার সম্পর্কের এখন যে সমীকরণ মানে বর্তমানে, তাতে ভারতকে এড়িয়ে আমেরিকা যেমন এই অঞ্চলে দাদাগিরি করবে না, তেমনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ ভাবছে না আমেরিকা, এমনটি বলছেন বিশ্লেষকরা। সহজ ভাষায় বললে এই পরিস্থিতিতে বাংলাদেশ অটোমেটিক্যালি সাইডলাইন হয়ে গেছে বা সাইডলাইন হয়ে যাচ্ছে, কারণ চীন ভারত প্রতিযোগিতাই এখন ট্রাম্পের মূল অগ্রাধিকার। বিশ্লেষকরা বলছেন আমেরিকার কাছে বাংলাদেশ এবং ইউএসের চেয়ে এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর কৌশল, যৌথ অবস্থান এবং পথ চলা ভারত আমেরিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টকেও ট্রাম্প দায়িত্ব দিয়েছেন চীনের সঙ্গে ইউএস সরকারের প্রতি মাখামাখি যেন কমিয়ে আনতে তিনি ভূমিকা রাখেন। ইতিমধ্যেই বাংলাদেশ যে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে পথ চলছে, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয় চারিদিকে, আমি বাড়তি কথা বলতে চাই না। পাকিস্তানের মতো ইউনুস সরকারও চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে উদ্গ্রীব হয়ে আছে, আগ্রহী হয়ে আছে, এটা আমেরিকা মানতে পারছে না। আপনারা জানেন অতি সম্প্রতি যে চীন থেকে 26,400 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার যে ইউনুস সরকারের যে সিদ্ধান্ত, এতে ভেজায় নাকশ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ঝাঁজ টের পেয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল এবার দিল্লি বৈঠকে। নয়তো অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে এভাবে সার্জিও গড় তার টিম নিয়ে ঢুকে যেতেন না, এবং ভারত সীমান্ত ঘিরে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের কোন তৎপরতার দিকে আঙুল তুলতেন না, এবং প্রকারান্তরে বাংলাদেশকে এতিম বানিয়ে আমেরিকা ভারতের পাশে দাঁড়াতো না। তাহলে কি দেখা যাচ্ছে? সব মিলিয়ে এটিকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন চাপে পড়েছে, কারণ ভারত তার মেসেজ দিয়ে দিয়েছে নিরাপত্তা নিয়ে তারা আর ছাড় দেবে না, এটি তারা বলছে। রাজনাথ সিং হুঙ্কার ছড়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশেই আছে, এটি এখন স্পষ্ট। তার মানে বাংলাদেশ এখন ভয়াবহ কূটনৈতিক চাপে পড়েছে। এবং এর আরো অর্থ যদি আমরা খুঁজি, ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ এখন আপাতত সাইড স্টোরি, ভারত হলো মূল ক্যারেক্টার। তাই বাংলাদেশকে খুব হিসাব করে সামনে এগোতে হবে। দাঁড়িপাল্লায় যেরকম প্রতারণা করা যায়, তেমনি জামাতও একটি প্রতারক দল। এবং কেন আমি এই জামাতের বিরুদ্ধে লাগলাম? ভাইয়েরা, যেই দিন আমরা গণঅভ্যুত্থানের পরে বিজয় উৎসব করছিলাম, তখন দেখে দেখে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো আঘাত করছিল জামাত শিবিরের লোকেরা। মুজিবনগরের কথা জানেন, মেহেরপুরে, সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানের একটা ছবি দিচ্ছি, এইভাবেই ভেঙে মাটির সঙ্গে মিশে দেয় জামাত শিবিরের লোকেরা। আরেকটা ভিডিও দিচ্ছি, এখানে দেখেন। এই ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে জামাত শিবির রাজাকারের প্রজন্মগুলো তাদের বাপেদের পরাজয় এবং আত্মসমর্পণ মানতে পারছে না। আমি কবে থেকে তাদের বিরুদ্ধে গেলাম জানেন? যেই দিন তারা একটা বক্তব্য দিল যে জামাতের রাজাকারের সংখ্যা মাত্র 37 জন, তারা বক্তব্য দিল 8,060 জন আওয়ামী লীগের রাজাকার, 1,024 জন বিএনপিতে রাজাকার। আজকে সেই বক্তব্যটি এখানে শোনার জন্য আমি দিচ্ছি, দেখেন। আপনাদের মধ্যে কি 10,000-এর তালিকার মধ্যে এখনো দ্বিতীয় অবস্থানে আপনারা নেই? রাজাকারের তালিকা আওয়ামী লীগ যে 10,000-এর তালিকা তৃতীয় অবস্থানে না কেন? আওয়ামী লীগের তালিকা আপনি অস্বীকার করবেন কেন? আপনাদের হচ্ছে 8,300 কত জন, আপনারা হলো রাজাকারের 200। এ কত বড় জালিম, নিমক হারাম, যে বিএনপি এদেরকে জায়গা দিছে, ধানের শীষ নিয়ে নির্বাচন করার সুযোগ দিছে। আজকে আইসা বলতেছে যে বিএনপিতে রাজাকারের সংখ্যায় দ্বিতীয়, আর আওয়ামী লীগকে তো 1 নম্বরে বলছেই। আজকে সেই তথ্যটি তুলে ধরবো। 2019 সালে রাজাকারের সংখ্যা নিয়ে একটি গবেষণা হয়, সেইখানে মাত্র 10,789 জনের নাম আসে। সেইখানে জীবিত রাজাকারদের মধ্যে প্রসিদ্ধ রাজনীতিবিদ 78 জন জামাত শিবিরের নাম আসে। যে জামাতের 78 জন প্রসিদ্ধ রাজনীতিবিদ যারা এখন ফোকাসে আছে, তাদের নাম এসেছে। সেইখানে বাকি যারা রাজাকার,
সেই রাজাকাররা কোন দলের তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হয়নি। যে 78 জনের নাম আসছে সে 78 জনের পাশে লেখাও হয়নি যে এরা জামাতের। বেসিক্যালি জামাতের বর্তমানের পদে ছিল যারা, তাদের মধ্যে 78 জন ছিল এইখানে। সেই সংখ্যাটাকে জামাত উল্টায় দিয়ে লিখেছে 37 জন মাত্র জামাতের রাজাকার। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে জামাত শিবিরের ছড়ানো এই গুজবটি পুরোপুরি মিথ্যা। 2019 সালে জামাত তখন একটা ফটোকার্ড তৈরি করে। সেই ফটোকার্ডে তারা লিখে 8060 জন আওয়ামী লীগ যারা রাজাকার, 1024 জন বিএনপি যারা রাজাকার, মাত্র 37 জন জামাতের। তারা এই ফটোকার্ড বানিয়ে ছড়িয়ে দেয়। ঠিক তখনই বিডি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এটাকে কাউন্টার দিয়ে এটা যে মিথ্যা, এইরকম কোন তালিকা রাজাকারের তালিকায় নাই তা প্রচার করে। সেই সময় লজ্জায় এবং মাথা নিচু করে জামাত শিবির সেটা প্রচার বন্ধ করে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই যে আমরা বিজয় অর্জন করলাম, সেই ফাঁকে তারা সেই আলাপ আবারও ঢুকে দিয়ে গেল যে রাজাকারের সংখ্যায় 8060 জন আওয়ামী লীগ, 2 নম্বরে আছে বিএনপি 1024 জন এবং 37 জন। এবং জামাত শিবিরের আলোচকরা বিভিন্ন আলোচনা গিলেই এই মিথ্যাটা বলে। আমার একটা প্রশ্ন ছিল, এর আগে আমি করেছিলাম, যে আওয়ামী লীগের যদি রাজাকারের সংখ্যা বেশি হয়, বিএনপি যদি 2 নাম্বার হয়, জামাত শিবিরের অনুসারী যারা আছো, গোলাম আজমের অনুসারী যারা আছো, তোমরা কেন রাজাকার শব্দ বললে মন খারাপ করো? কেন? আমরা যখন রাজাকারের নাতিপুতি বা এই ধরনের আলাপগুলো আসে, তখন জিজ্ঞাসা হয় যে রাজাকার ছিল 1971 সালে, ঠিক এই সময়ে এসে এই শব্দটা প্রাসঙ্গিক কেন? ভাই রে ভাই, যখন কেউ বলে গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, গোলাম আজমের বাংলা যখন বলে, তখন তো আমাদেরকে ধরেই নিতে হয় যে সে যেহেতু গোলাম আজমের অনুসারী, গোলাম আজমকে আদর্শ মনে করে, আর গোলাম আজম যেহেতু এই বাংলাদেশকে মানে না, গোলাম আজম যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয় নাই, গোলাম আজমরা যেহেতু এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, গোলাম আজমরা যেহেতু শিশুদেরকে হত্যা করেছে, গোলাম আজমরা যেহেতু পাকিস্তানিদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় মুক্তিযোদ্ধাদের পরিবার আছে, তাদেরকে হত্যা করেছে, বাস্তবতা হলো পাকিস্তান এখান থেকে 1000 কিলোমিটার দূর থেকে যুদ্ধ করতে এসেছে। এখানে তাদের 7 দিন টিকার কথা না, 7 দিনের মধ্যেই পরাজয় হওয়ার কথা, কারণ দূরত্ব অনেক বড়। তাদেরকে 9 মাস ধরে টিকিয়ে রেখেছিল এই জামাত শিবির রাজাকার। বলবেন তখন শিবির নামে সংগঠন ছিল না। শিবির নামের সংগঠনটি সেই সময় সেই ছাত্র সংঘ নামে ছিল। সেই সংঘ আজকে শিবির হয়ে যায়, নাম বদলিয়ে তারা আজকে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা দেখলাম তাদের মূল টার্গেট মুক্তিযুদ্ধ। এবং গণ অভ্যুত্থানের পরে তারা প্রত্যেকটা মুহূর্তে বলার চেষ্টা করলো মুক্তিযুদ্ধের চেতনা আর খায় না। তারা মুক্তিযুদ্ধের চেতনা, স্পিরিট, আমাদের দেশ জন্মের যে ঘটনা, সেটাকে বস্তা পচা ঘটনা বলে উল্লেখ করতে থাকলো। এবং তাদের একজন বক্তা আজহারি সাহেব, তিনি বললেন রাজাকার শব্দটি আগে ঘৃণার ছিল, কিন্তু এটা নাকি এখন সম্মানের। এই লজ্জা আমরা কোথায় রাখবো? কার বক্তব্য ওয়াজ আমরা বছরের পরে বছর শুনেছি যে এই কথাটা বলে গেল যে রাজাকার শব্দটি সম্মানের। আজহারি হুজুর, এদেশের হাজারো বিপদে আপদে আমরা এই দেশ ছেড়ে চলে যাই নাই। আপনি কিন্তু ওয়াজের ময়দান ছেড়ে বাংলাদেশ থেকে বিদেশে চলে গিয়েছিলেন। আমরা দেখেছি আপনি আসেন, আপনাকে নিয়ে আমরা রাজপথে মিছিল শুনবো, আপনার নিয়ে আরেকটা ওয়াজ মাহফিল শুনবো, আপনাকে কেউ বাংলাদেশে আনতেও পারে নাই। আজকে এসে আমরা যখন লড়াই করে এখানে বিজয় অর্জন করলাম, তখন আইসা বিরাট বড় প্যান্ডেলে ঘোষণা করে দিলেন রাজাকার শব্দটা সম্মানের। প্রিয় ভাইয়েরা, দাড়িপাল্লায় যে ভেজাল আছে, এই কথাটি যে কালকে আলাপ শুরু করেছি, আজকে তার প্রমাণ দিয়ে গেলাম রাজাকারের সংখ্যা নিয়ে। বিডি ফ্যাক্ট চেক, দ্য ডিসেন্ট সহ অনেকগুলো গণমাধ্যমে ক্রস চেক করা হয়েছে যে এই ব্যাখ্যা জামাত দিচ্ছে, তা কোনো গণমাধ্যমে আসেনি। জামাত শিবির কোনো গণমাধ্যমে দেখাতে পারবে না, কারণ এটা পুরোপুরি একটা মিথ্যা প্রপাগান্ডা। আর যেই বিএনপি তাদের জায়গা দিয়েছিল, সেই বিএনপি কে বলতেছে রাজাকারের 2 নম্বরের তালিকায় আছে, আর আওয়ামী লীগ 1 নম্বরের তালিকায় আছে। জামাত শিবিরের বিরুদ্ধে আমি সেদিন থেকে অবস্থান নিয়েছি, যেদিন থেকে তারা 24কে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, 71-এর বিকল্প হিসেবে, এবং এমন ভাবে উপস্থাপন করছে যে নতুন বাংলাদেশ এসে গেছে, 71-এর আর প্রয়োজন নাই। আরে নেমক হারামের দল, নতুন বাংলাদেশী যদি হয়, নতুন পতাকা কোথায়? নতুন বাংলাদেশ যদি হয়, নতুন সংবিধান কোথায়? নতুন বাংলাদেশ যদি হয়, নতুন মানচিত্র কোথায়? নতুন সীমানা কোথায়? নতুন নীতিমালা কোথায়? সেই একই বাংলাদেশ, একই পতাকা, একই মানচিত্র, একই সীমানা আমাদের মুক্তিযোদ্ধারা অর্জন করেছিল, সেইখানে
একটা রাজনৈতিক লড়াইয়ে একটা রাজনৈতিক দলকে পরাজিত করে আজকে বয়ান শিখাচ্ছ যে নতুন বাংলাদেশ, তাই তো? নতুন বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, আর সেই ইজ্জত কেড়ে নিয়েছো এই রাজাকাররা। নতুন বাংলাদেশ অর্জনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেই নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা, এই রাজাকাররা না। তারা এই মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়েও প্রোপাগান্ডা ছড়ায়। জামাতিদের বাবা ছড়িয়ে দিয়েছে মুক্তিযুদ্ধে নাকি মাত্র 2000 মানুষ মরে গেছিল। আরে মুক্তিযুদ্ধে তো পাক বাহিনী 8 থেকে 10,000 মানুষ মারা গেছিল। তাহলে যে 10,000 পাক বাহিনী লোক মারা গেছে, তারা এক একজন যদি 20 জন করে মারে কতজন হয়? আর জীবিত যারা ছিল তারা কতজন মারছে? পাকিস্তানের এই হত্যাযজ্ঞ রাজাকাররা যদি সহযোগিতা না করতো তাহলে এত বড় কখনো হইতো না। তারা যে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, এক একটা বদ্ধভূমির এক একটা কূপে, এক একটা গণকবরে 80 থেকে 90 জন, 100 জন এরকম মাথাকুলি পাওয়া গেছে। আর একটা বদ্ধভূমিতে শত শত এরকম গণকবর পাওয়া গেছে। যদি একটা গণকবরে শত শত এরকম ভাবে লাশ পাওয়া যায়, আর একটা বদ্ধভূমিতে শত শত গণকবর থাকে, বাংলাদেশের 40টি জেলায় এরকম বদ্ধভূমি ছিল প্রায়। তাহলে 40টি বদ্ধভূমিতে কতগুলো মানুষ নিহত হয়েছিল, কতগুলো মানুষকে হত্যা করেছিল? জামাত শিবিরের এই ব্যাখ্যাকে ঠিক বলবেন? শরীর জ্বলে যায়, মাথা ঠিক থাকে না, মুক্তিযুদ্ধ নিয়ে নোংরামি করছে। তাই তো বলেছি, দাড়িপাল্লা দেখলেই ন্যায় নীতি খুঁজবেন না। দাড়িপাল্লার মধ্যে প্রতারণা আছে, দাড়িপাল্লায় ফাঁকি দেওয়া যায়, দাড়িপাল্লায় চিটিংবাজি করা যায়। আর সেই চিটিংবাজি করছে এই যুগের দজ্জাল, যারা ভূমিকম্প নিয়ে প্রশ্ন তোলে যে জামাত ক্ষমতায় আসলে ভূমিকম্প নিয়ন্ত্রণ করবে। এই যুগের দজ্জাল, যারা দজ্জালের মতো 2 হাতে জান্নাত এবং বেহেশত দেখিয়ে বলে তোমরা জান্নাতে যাবা না বেহেশতে যাবা, জান্নাতে গেলে এই রাজাকারদেরকে ভোট দাও। তাহলে বলেন, দাড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিয়েছি সেটা কি একেবারেই অমূলক?